বন্ধুরা, লোকে বলে মায়ের মমতা হল সেই মাটির মতো যা নিজে হাজারো আঘাতে পিষ্ট হয়, কিন্তু নিজের বুক চিরে জন্ম দেয় এক নতুন প্রাণের। সেই মাটি থেকেই যখন একটি চারাগাছ জন্ম নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, তখন মানুষ প্রায়ই ভুলে যায় সেই শিকড়কে যা তাকে আঁকড়ে ধরে রেখেছিল। কিন্তু সেই চারাগাছ যখন নিজের শিকড় থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন কষ্ট শুধু মায়ের হয় না, গোটা মানবতার ডুকরে কেঁদে ওঠে। আজ আমি আপনাদের এমন এক অন্তহীন ত্যাগের কাহিনী শোনাব, যা বাংলার এক প্রত্যন্ত গ্রাম থেকে শুরু হয়েছিল, যেখানে না ছিল পাকা রাস্তা, না ছিল হাসপাতালের সুবিধা, না ছিল বড় স্বপ্ন দেখার বিলাসিতা, ছিল শুধু একটি জীর্ণ কুটির। আর সেই কুটিরে বসবাসকারী এক অতি সাধারণ নারী, যার নাম ছিল মায়া। মায়ার বিয়ের পর অনেক বছর কেটে গিয়েছিল, কিন্তু তার কোল তখনও শূন্য ছিল। তার স্বামী বিমল সারাদিন দিনমজুরি করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত। দুজনে মিলে এমন কোনো জায়গা বাকি রাখেনি যেখানে সন্তানের আশায় যাওয়া যায় না। মন্দির, দরগা, সাধু, বৈদ্য সব জায়গায় মাথা ঠুকেছিল তারা। একটাই প্রার্থনা ছিল যে ঈশ্বর যেন একটি সন্তান দান করেন। সময় বয়ে চলল এবং আশার প্রদীপগুলো ধীরে ধীরে নিভে আসছিল। ঠিক তখনই একদিন মায়া জানতে পারল যে সে মা হতে চলেছে। এই খবরটি তার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। বিমলও ভীষণ খুশি হল, কিন্তু তার খুশির ধরনটি ধীরে ধীরে ভুল পথে মোড় নিল। সে অতিরিক্ত মদ্যপান শুরু করল, প্রথমে খুশিতে, তারপর অভ্যেসে এবং শেষে বাধ্য হয়ে। সময় বয়ে চলল এবং প্রসবের সময় ঘনিয়ে এলো। এক ছোট সরকারি হাসপাতালে মায়া এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। ঘরে খুশি এলো ঠিকই, কিন্তু ভাগ্য সেই খুশির সাথেই এমন এক ক্ষত দিয়ে গেল যা সারা জীবনেও পূরণ হবার নয়। অতিরিক্ত মদ্যপান, দুর্বল শরীর এবং একটি লুকানো রোগ বিমলকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। ছেলেকে কোলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠল এবং দেখতে দেখতে মায়া বিধনা হয়ে গেল। একই ঘরে তখন দুটি ভিন্ন সুর প্রতিধ্বনিত হচ্ছিল। একদিকে নবজাতকের কান্নার সুর, আর অন্যদিকে স্বামীর মৃত্যুর নিস্তব্ধতা। সেদিন মায়া কাঁদতে চেয়েও কাঁদতে পারল না, কারণ তার সামনে তখন শুধু শোক নয়, পাহাড় সম দায়িত্ব দাঁড়িয়েছিল। মায়ার কাছে তখন না ছিল জমি, না ছিল অর্থ, না ছিল কোনো আশ্রয়। ছিল শুধু একটি ভাঙা ঘর আর কোলে এক ছোট্ট শিশু। সে নিজেকে শক্ত করল এবং অন্যের বাড়িতে কাজ করা শুরু করল। কখনো থালা বাসন মাজা, কখনো ঘর ঝাড়ু দেওয়া, কখনো কাপড় কাচা। ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম, আর রাতে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়া। সে তার ছেলের নাম রাখল সাগর। সেদিনই সে মনে মনে প্রতিজ্ঞা করল যে যাই হয়ে যাক না কেন, এই ছেলেকে সে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করবে। সময়ের সাথে সাথে সাগর বড় হতে লাগল। মায়ের হাতের তালু ক্রমশ খসখসে হয়ে যাচ্ছিল, আর ছেলের স্বপ্নের পরিধি ক্রমশ বাড়ছিল। সাগর যখন স্কুলে যাওয়া শুরু করল, মায়া প্রথমবার ভয় পেয়েছিল। স্কুলের মাইনে, বইপত্র, ইউনিফর্ম, কিন্তু সে হার মানল না। সে 4 বাড়ির বদলে 6 বাড়িতে কাজ করা শুরু করল, তারপর 10 বাড়িতে। স্কুলের শিক্ষকেরা প্রায়ই বলতেন যে আপনার ছেলে খুব মেধাবী, ও একদিন অনেক বড় অফিসার হবে। এসব শুনে মায়ার চোখে এক অদ্ভুত দ্যুতি খেলে যেত এবং সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাত। কিন্তু সাগর বড় হওয়ার সাথে সাথে তার জগৎ বদলে যেতে লাগল। 10ম শ্রেণীতে পড়ার সময় একদিন সে তার মাকে বলল যে, এখন থেকে তুমি আমাকে স্কুলে নিতে এসো না। মায়া কারণ জানতে চাইলে সাগর মাথা নিচু করে বলল যে, সহপাঠীরা বলে আমি এক ঝিয়ের ছেলে। সেদিন মায়া কিছু বলল না। সে বুঝতে পেরেছিল যে তার ছেলে এখন এমন এক জগতে পা রেখেছে যেখানে মায়ের মাথার ঘাম লজ্জা হিসেবে গণ্য হয়। সেই দিনের পর মায়া আর স্কুলে যেত না, কিন্তু পরিশ্রম করা ছাড়ল না। সাগর শহরে গেল, পড়াশুনো করল, কোচিং নিল, খরচ বাড়তে লাগল, আর মায়ের খাটুনিও বাড়ল। প্রতি মাসে সে যেভাবে হোক টাকা পাঠিয়ে যেত, আর তারপর একদিন সেই ফোন এলো যা তার পুরো জীবনটাই বদলে দিল। মা, আমি ডিএম হয়েছি। মায়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ফোনটি কান থেকে সরিয়ে একবার দেখল, তারপর আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সারা পাড়ায় চিৎকার করে বলতে লাগল, আমার ছেলে কালেক্টর হয়েছে। লোকে হাসল, মজা ওড়ালো, কেউ কেউ বলল যে বুড়ি পাগল হয়ে গিয়েছে। কিন্তু মায়া কাঁদছিল খুশির আতিশয্যে। সে জানত না যে ছেলের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু হতে চলেছে। বন্ধুরা,
লোকে বলে মানুষ যখন ওপরে ওঠে তখন তার পৃথিবী বদলে যায়, কিন্তু অনেক সময় পৃথিবী বদলাতে বদলাতে মানুষ নিজেকেও বদলে ফেলে। সাগরের জীবনেও ঠিক তেমনটাই ঘটল। মায়ের কুঁড়েঘর থেকে বেরিয়ে শহরের বহুতল প্রাসাদে পৌঁছনোর সফরটা সে অনেক কষ্টে পার করেছিল ঠিকই, কিন্তু এই সফরে কোথাও না কোথাও সে তার শিকড় থেকে অনেক দূরে সরে গিয়েছিল। যে শহরে সে পড়তে গিয়েছিল সেখানকার গতি ছিল তীব্র, স্বপ্ন ছিল বিশাল, আর মানুষ সেখানে পরিস্থিতি নয় বরং মর্যাদা দেখত। শুরুতে সাগর খুব দ্বিধায় থাকত। মায়ের পাঠানো টাকা দিয়েই পড়াশুনো করত, ঘর ভাড়া মেটাত আর বই কিনত। কিন্তু যেমন যেমন তার পরিচিতি বাড়তে লাগল, তার ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধল। যদি কেউ তার আসল পরিচয় জেনে যায়। কলেজে তার বন্ধুরা ছিল বড় বড় ঘরের সন্তান, কেউ অফিসারের ছেলে, কেউ ব্যবসায়ীর। যখনই কেউ জিজ্ঞেস করত তার বাবা কি করেন, সে এড়িয়ে যেত, আর এই এড়িয়ে যাওয়াটা ধীরে ধীরে মিথ্যায় রূপ নিল। কোচিংয়ের দিনগুলোতে সাগরের পরিশ্রম সার্থক হল। মক টেস্টে ভালো নম্বর, শিক্ষকদের প্রশংসা আর বন্ধুদের মাঝে জনপ্রিয়তা। সেই সময়েই তার জীবনে এক তরুণী এলো, শিক্ষিত, বুদ্ধিমতী এবং এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। কথাবার্তা বাড়ল, বন্ধুত্ব হল এবং তারপর ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার ভিত গড়ার সময়ও সাগর এক মিথ্যার আশ্রয় নিল। সে মেয়েটিকে জানালো যে সে অনাথ, এই পৃথিবীতে তার কেউ নেই। সেই মুহূর্তে সে একবারও ভাবল না যে মা তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছেন, তাকেই সে নিজের জীবন কাহিনী থেকে মুছে দিচ্ছে। সময় বয়ে চলল, পরীক্ষার দিন এলো, রেজাল্ট বেরোল এবং সাগরের নাম মেধা তালিকায় শীর্ষে থাকল। সে এখন মস্ত বড় অফিসার। যখন সে মাকে ফোন করল, ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেটা ছিল আনন্দের অশ্রু। মায়া সারা গ্রামের মানুষকে জানিয়ে দিল যে তার ছেলে ডিএম হয়েছে। লোকে এবারও হাসল, তবে এই হাসিতে বিদ্রূপ ছিল না, ছিল বিশ্বাস। মায়া ভাবত তার ছেলে এবার তাকে কাছে টেনে নেবে, তার জীবন বদলে দেবে। কিন্তু সাগরের জীবন অন্য পথে মোড় নিয়েছিল। ট্রেনিং চলাকালীনই সে সেই মেয়েটিকে বিয়ে করে নিল। এক সাদাসিধে অথচ মর্যাদাপূর্ণ বিয়ে। স্ত্রীকে সে খুব ভালোবাসত, কিন্তু সত্যি কথা বলার সাহস সঞ্চয় করতে পারেনি। তার ভয় ছিল যদি সত্য প্রকাশ পায় তবে তার তৈরি করা মিথ্যে ইমেজটা ভেঙে পড়বে। ট্রেনিং শেষে এক জেলায় ডিএম হিসাবে তার পোস্টিং হল। সরকারি বাংলো, গাড়ি, লোকলস্কর সবই ছিল, কিন্তু সেই বাংলোতে মায়ের জন্য কোনো জায়গা ছিল না, কিংবা বলা ভালো সে জায়গা তৈরি করেনি। মায়া রোজ ফোনের অপেক্ষায় থাকত। প্রতিবার কল করলেই একটাই প্রশ্ন থাকত, বাবা আমাকে কবে নিয়ে যাবি? আর প্রতিবার সাগর কোনো না কোনো অজুহাত দিত। কখনো বলতো কাজের খুব চাপ, কখনো বলতো পরিস্থিতি ঠিক নয়। যখন সে জানতে পারল তার বৌমা এসেছে এবং নাতিও হয়েছে, মায়ার খুশি আর ধরে না। সে স্বপ্ন দেখতে শুরু করল, বৌমার জন্য শাড়ি, নাতির জন্য খেলনা। কিন্তু সে জানত না যে তার ছেলে এখন তার সাথে দেখা করতেও ভয় পাচ্ছে। বন্ধুরা, এটাই ছিল সেই সময় যখন সাগরের ভেতরের ভয় তার সাফল্যের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হতো যদি মা সামনে চলে আসে তবে তার সব মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে যাবে, তার স্ত্রীর সামনে, অফিসের কর্মীদের সামনে, সমাজের সামনে। আর এই ভয়ই তাকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিল যার মূল্য তাকে অনেক চড়া দামে দিতে হবে। অবশেষে মায়া ঠিক করল সে আর ছেলের জন্য অপেক্ষা করবে না। সে নিজের জমানো সবটুকু পুঁজি বের করল, বৌমা আর নাতির জন্য উপহার কিনল, আর এক পুটলি বেঁধে শহরের দিকে রওনা হল। সে কি জানত যে ছেলের জন্য সে সারা জীবন ঘাম ঝরিয়েছে, সেই ছেলেই তাকে চিনতে অস্বীকার করবে? আর বন্ধুরা, এখান থেকেই গল্পটি সেই মোড়ে পৌঁছায় যেখানে মা আর ছেলের মুখোমুখি হওয়া মানবতার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। সকালের হালকা রোদ ছিল। শহরের রাস্তাঘাট কর্মব্যস্ত হয়ে পড়েছিল। গাড়ির আনাগোনা বাড়ছে, আর সেই ভিড়ের মধ্যে এক বৃদ্ধা তার মাথায় এক মস্ত বড় পুটলি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। পুটলিতে ছিল কিছু শাড়ি, কিছু মিষ্টি আর নাতির জন্য ছোট ছোট খেলনা। সেই বৃদ্ধা আর কেউ নয়, মায়া। সেই মা যে ক্ষুধার্ত পেটে থেকে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিল, আর আজ সেই ছেলের সাথেই দেখা করতে শহরে এসেছিল। রিকশাওয়ালা তাকে বারবার দেখছিল, শতচ্ছিন্ন কাপড়, কুঁজো পিঠ আর চোখে এক অদ্ভুত দ্যুতি। সে সাহস করে জিজ্ঞেস করল, মা, কোথায় যাবেন? মায়া শান্ত কণ্ঠে বলল, ডিএম সাহেবের বাংলোতে। রিকশাওয়ালা থমকে গেল।
ওপর নিজ ভালো করে দেখে বলল, কালেক্টর সাহেব? মায়া মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, ওই তো আমার ছেলে। রিকশাওয়ালা কিছু বলল না, চুপচাপ রিকশা চালিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর বড় গেটের সামনে রিকশা থামল। বাইরে সাইনবোর্ডে নাম জলজল করছিল, সাগর পাল, ডিএম। মায়ার চোখ ভরে এলো। সে সাইনবোর্ডটি স্পর্শ করে মাথায় ঠেকাল, যেন সেটি ঈশ্বরের নাম। সেই মুহূর্তে তার সব ক্লান্তি উধাও হয়ে গেল। সে পুটলি সামলে গেটের দিকে এগোল। তখনই দারোয়ান আওয়াজ দিল, মা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মায়া নম্রভাবে বলল, বাবা, সাহেবের সাথে দেখা করব, ওনাকে বলে দাও ওনার মা এসেছে। দারোয়ান এক পলক হাসল, তারপর গম্ভীর হয়ে গেল। সে মায়াকে খুঁটিয়ে দেখল, তার জীর্ণ দশা, পুরনো কাপড় আর মাথার পুটলি। তার বিশ্বাস হল না। মা, রসিকতা করবেন না, সাহেবের মা এমন হতে পারে না। মায়া কিছু বলল না, চুপচাপ একপাশে ছায়ায় বসে রইল। দারোয়ান ভেতরে খবর পাঠাল। তখন সন্ধ্যা নামছে। বাংলোর ভেতরে সাগর আর তার স্ত্রী বসেছিলেন। দারোয়ান ইতস্তত করে বলল, স্যার, বাইরে এক বৃদ্ধা এসেছেন, বলছেন তিনি আপনার মা। এটা শুনেই সাগরের স্ত্রী চমকে উঠে সাগরের দিকে তাকাল। তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। সাগরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কর্কশ গলায় বলল, আমার কোনো মা নেই, চলো দেখি কে এসেছে। দুজনেই বাইরে এলেন। গেটের কাছে মায়া দাঁড়িয়েছিল। ছেলেকে দেখামাত্র তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে কাপা গলায় বলল, বাবা সাগর। কিন্তু সাগর তার দিকে ভালো করে তাকালও না। সে কঠোর স্বরে বলল, আপনি কে? আমি আপনাকে চিনি না, কেন এসেছেন এখানে? মায়া যেন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেল। সে ছেলেকে চিনতে পেরেছিল, কিন্তু ছেলে তাকে চিনতেও অস্বীকার করল। সে একবার বৌমার দিকে তাকাল, তারপর মাথা নিচু করে নিল। চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে ধীর গলায় বলল, ঠিক আছে বাবা, আমারই হয়তো ভুল হয়েছে। বুড়ো বয়সে চোখও হয়তো ধোকা দিচ্ছে। আমার ছেলে নিশ্চয়ই অন্য কেউ হবে। এ কথা বলে পুটলিটা তুলে নিয়ে ঘুরে হাঁটতে লাগল। সাগর একটা কথাও না বলে ভেতরে চলে গেল। গেট বন্ধ হয়ে গেল। বাইরে শুধু পড়ে রইল মায়া আর সেই দারোয়ান। মায়া দারোয়ানকে কাছে ডেকে বলল, বাবা, আমার জন্য একটি চিঠি লিখে দেবে? দারোয়ানের চোখ ভিজে এলো। সে কাগজ আর কলম নিয়ে এলো। মায়া যে কথাগুলো বলল সেগুলো লেখার সময় দারোয়ানের হাত কাঁপছিল। চিঠি লেখা শেষ হলে মায়া বলল, যদি আমার ছেলে কখনো জিজ্ঞেস করে তবে তাকে এটা দিও, আর বলো মা সেখানেই ফিরে গেছে যেখান থেকে এসেছিল। এ কথা বলে সে ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। তার পিঠটা ঝুঁকে পড়েছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। ছিল শুধু এক বিদীর্ণ মা, যে ভেঙে চুরমার হয়েও অভিশাপ দিতে পারেনি। সেই মুহূর্তে সাগর জানত না যে বাইরে তার মা নয়, তার পুরো অস্তিত্বটাই দাঁড়িয়েছিল, যা চুপচাপ বিদায় নিল। রাত তার নিস্তব্ধতা নিয়ে নেমে এসেছে। কালেক্টর সাহেবের বাংলো বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ লাগছিল, ভেতরে ঠিক ততটাই অস্বস্তি বিরাজ করছিল। সাগর নিজের ঘরে একা বসেছিল। সামনে ফাইল থাকলেও মাথায় ঘুরছিল সেই দৃশ্য, ঝুঁকে পড়া পিঠ, মাথায় পুটলি, আর সেই করুণ কথাগুলো। ঠিক আছে বাবা, আমারই ভুল হয়েছে। সে নিজেকে বোঝাচ্ছিল, যা করেছে তা পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু মন মানছিল না। ওদিকে তার স্ত্রীও চুপচাপ ছিল। সে সাগরকে কিছু বলেনি ঠিকই, কিন্তু তার চোখ অনেক কথা বলছিল। সে বুঝতে পেরেছিল বাইরে আসা সেই বৃদ্ধা কোনো মিথ্যে ছিলেন না। যেভাবে তিনি ছেলের নাম নিয়েছিলেন, যেভাবে তার চোখ অশ্রুসজল হয়েছিল, তা কোনো অভিনয় হতে পারে না। তবুও সে চুপ ছিল, হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিল। খানিক পরে সাগর রাতের পোশাক পরার প্রস্তুতি নিচ্ছিল। তার স্ত্রী পোশাকগুলো গোছাতে গিয়ে দেখল মেঝেতে একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে। সে নিচু হয়ে সেটি তুলল। সাধারণ একটি কাগজ, কিন্তু খোলার পর পড়া শুরু করতেই তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। চোখ ফেটে জল এলো। সে খাটের ওপর বসে পুরো চিঠিটা পড়ল। বন্ধুরা, সেই চিঠিতে কোনো অভিযোগ ছিল না, কোনো দোষারোপ ছিল না, কোনো অভিশাপ ছিল না। ছিল শুধু এক মায়ের অব্যক্ত যন্ত্রণা। লেখা ছিল, বাবা, আমি তোকে এই জন্যে মানুষ করিনি যে তুই আমাকে চিনতে অস্বীকার করবি। কিন্তু আমি বুঝতে পারছি তুই এখন অনেক বড় মানুষ হয়েছিস, তোর নিজের পরিবার হয়েছে, আমার আর প্রয়োজন নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন সুখী থাকিস, আর ঈশ্বর না করুক তোর ছেলেও যেন বড় হয়ে তোর সাথে এমনটা না করে যা তুই আজ আমার সাথে করলি। এইটুকু পড়েই সাগরের স্ত্রী ডুকরে কেঁদে উঠল। সাগর ঘাবড়ে গিয়ে তার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে নিজে পড়তে শুরু করল।
প্রতিটি শব্দ তার বুকে তীরের মতো বিঁধছিল। তার চোখের সামনে পুরনো সব স্মৃতি ভেসে উঠল। মায়ের অন্যের বাড়িতে কাজ করা, স্কুলের মাইনে দেওয়া, সারাদিন পরিশ্রমের পরও রাতে তাকে পড়ানো। তার মনে পড়ল মা কখনো তার সামনে কাঁদেননি। সাগরের মাথা নিচু হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমার হাত দিয়ে মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, ভুল নয়, এটা মহাপাপ। ওই মা তোমাকে এই যোগ্য করে তুলেছে, আর তুমি শুধু নিজের মিথ্যে সম্মান বাঁচাতে তাকে অস্বীকার করলে। সাগর নির্বাক। তার কাছে কোনো জবাব ছিল না। সেই রাতে সে ঘুমোতে পারল না। প্রতিবার পাশ ফেরার সময় তার মনে হচ্ছিল মা এখনও গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সকাল হওয়ার আগেই সে সিদ্ধান্ত নিল। স্ত্রীকে বলল, ভোর হতেই আমরা মায়ের কাছে যাব। যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করবই। স্ত্রী তার হাত চেপে ধরে বলল, আমরা সবাই যাব, আমাদের ছেলেও সাথে যাবে। সেদিন রাতে কালেক্টর সাহেবের চেয়ারটা হয়তো অনেক উঁচুতে ছিল, কিন্তু তার মাথাটা খুব নিচু হয়ে পড়েছিল। এক মায়ের চিঠির আঘাতে সব শক্তি, সব অহংকার আর সব মিথ্যে আভিজাত্য এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা চলছিল, কিন্তু সময় যেন থমকে গিয়েছিল। সাগরের মনে হচ্ছিল মায়ের ছায়া যেন সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, আর প্রতিটি দেওয়াল তাকে প্রশ্ন করছে, তুমি কি সত্যিই এত বড় হয়ে গেছ যে মা ছোট হয়ে গেল? সকাল হওয়ার আগেই সাগর তৈরি হয়ে গেল। আজ সে তার ডিএমের ইউনিফর্মের দিকে তাকাল না, নিজের ক্ষমতার দম্ভ দেখাল না। আজ সে ছিল শুধু এক অপরাধ বোধে দগ্ধ সন্তান। গাড়ি বাংলো থেকে বের হল। কোনো সাইরেন বাজল না, কোনো কনভয় সাথে নিল না। ড্রাইভারকে শুধু একটা কথাই বলা হল, গ্রামে চলো, অনেক দূর যেতে হবে। শহর যত পেছনে ছুটছিল, সাগরের ভেতরের অন্ধকার তত কাটছিল। বড় বড় অট্টালিকার জায়গায় শস্যক্ষেত দেখা দিচ্ছে, চওড়া রাস্তার বদলে কাঁচা রাস্তা। প্রতিটি বাঁকে তার মায়ের কথা মনে পড়ছিল। কেমন করে মা এই পথে খালি পায়ে হাঁটত, অন্যের বাড়ি কাজে যেত। গ্রামের কাছে আসতেই সেই মাটির গন্ধ, সেই পুরনো পুকুর, সেই বিশাল বটগাছ। সাগরের চোখ ভিজে এলো। তার মনে হল সে কোনো বড় অফিসার নয়, বরং সেই ছোট ছেলেটি যাকে মা আঙুল ধরে স্কুলে দিয়ে আসত। গাড়ি থামল। সেই জীর্ণ ঘরটি সামনে দাঁড়িয়ে, যার দেওয়ালে অসংখ্য ফাটল আর দরজাটা আধখোলা। সাগর দ্রুত গাড়ি থেকে নামল। বুক ধরফড় করছিল। সে ভেতরে উঁকি দিল। ঘর খালি। এক মুহূর্তের জন্য তার পায়ের তলার মাটি সরে গেল। মা! গলা দিয়ে চিৎকার বের হল, কিন্তু কোনো জবাব এল না। পাশ থেকে এক বৃদ্ধা প্রতিবেশী বেরিয়ে এলেন। তিনি সাগরকে দেখে চেনার চেষ্টা করলেন। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। আরে, তুই সাগর না? সাগর মাথা নেড়ে কাঁপা গলায় জিজ্ঞেস করল, মা কোথায়? বৃদ্ধা এক মুহূর্ত চুপ থেকে বললেন, কাল সন্ধ্যায় ফিরেছিল, খুব ক্লান্ত দেখাচ্ছিল। কিছু বলেনি, চুপ করে বসেছিল। রাতে বলল যে এখানে আর মন টিকছে না। এটা শুনতেই সাগরের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হল। মা কোথায় গেছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভোরবেলা বেরিয়ে গেছে মন্দিরের দিকে। সাগর আর কিছু না ভেবে দৌড়াল। স্ত্রী ও সন্তান পেছনে পড়ে রইল। সে সেই মন্দিরের দিকেই ছুটল, যেখানে তার মা বছরের পর বছর তার মঙ্গল কামনায় মানত করতে যেত। মন্দিরের বাইরে ভিড় কম ছিল। এক কোণে এক বৃদ্ধা বসেছিলেন, পাশে সেই পুটলিটা রাখা। সাগরের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। মা! সে প্রায় আছাড় খেয়ে তার পায়ের কাছে পড়ল। মায়া মাথা তুলল। তার চোখ ছিল শূন্য। সে সাগরকে দেখল, কিন্তু পরক্ষণেই মুখ ফিরিয়ে নিল, যেন তাকে চিনতেই পারছে না। সাগর হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অপরাধ করেছি। মায়া কিছু বলল না। তার মুখে কোনো অভিমান ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু বছরের সঞ্চিত ক্লান্তি। সাগর মায়ের পা জড়িয়ে ধরল। মা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মিথ্যের বোঝা আমাকে চেপে ধরেছিল। মনে হয়েছিল আমার জগৎ ধ্বংস হয়ে যাবে। লেকিন মা, তোমাকে ছাড়া আমি তো কিছুই না। মন্দিরের ঘণ্টা বাজতে লাগল। মায়ার চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়তে লাগল। সে কাঁপতে থাকা হাতটি সাগরের মাথায় রাখল। বাবা, মা কখনো সন্তানের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। এ কথা শুনে সাগর আরও ফুপিয়ে কেঁদে উঠল। তার স্ত্রী এগিয়ে এসে মায়ের পা ছুঁল। মা, আমাদের মাফ করে দিন, আগে জানলে আমি এমন হতে দিতাম না। মায়া তাকে বুকে টেনে নিল আর নাতিকে কোলে তুলে নিল। নাতিকে দেখামাত্র তার চোখে হারানো জ্যোতি ফিরে এলো। এই দিনটার জন্যই তো বেঁচেছিলাম রে,
সে ধীর গলায় বলল, বন্ধুরা, সেই মন্দিরটি সেদিন শুধু ঈশ্বরের ঘর ছিল না, সেটি ছিল মানবতার আদালত, যেখানে এক মা তার সন্তানকে শাস্তি দেয়নি, বরং পুনরায় আপন করে নিয়েছিল। মায়া তার পুটলি খুলল, শাড়িগুলো বৌমাকে দিল আর খেলনাগুলো নাতিকে। সাগর অপলক তাকিয়ে রইল, সেই পুটলিটি, যা দেখে একদিন সে মাকে অস্বীকার করেছিল, আজ সেটিই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছিল। সে মায়ের হাত ধরে বলল, এখন আর কোথাও যেতে হবে না, চলো আমার সাথে। মায়া আকাশের দিকে তাকিয়ে দেখল, যেন ঈশ্বরকে বলছে, এখন তো তুমি খুশি। গ্রামের লোক জড়ো হয়ে গিয়েছিল। যারা একদিন মায়াকে দেখে হাসাহাসি করত, তারা আজ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কারোর সাহস হল না কিছু বলার। মায়া গর্বিত স্বরে সবাইকে বলল, দেখো, আমার ছেলে এসেছে, ওই যে ডিএম হয়েছে। এবার কেউ হাসল না, সবার মাথা শ্রদ্ধায় নিচু হয়ে গেল। সাগর মাকে নিয়ে গাড়িতে উঠল, গাড়ি চলতে শুরু করল, কিন্তু সাগর বারবার পেছনে ফিরে নিজের গ্রামটিকে দেখছিল। তার মনে হচ্ছিল সে শুধু মাকে নয়, নিজের শিকড়টিকেও সাথে করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, সেদিন কালেক্টর সাহেবের জয় এটা ছিল না যে সে মস্ত বড় অফিসার, বরং জয় এটাই ছিল যে সে আবার একজন প্রকৃত সন্তান হয়ে উঠতে পেরেছিল। যে গাড়িতে চড়ে মায়া সেদিন শহর থেকে গ্রামে ফিরে এসেছিল, সেই গাড়িতেই আজ সে শহরে ফিরে যাচ্ছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে সেদিন তার সাথে শুধু তার পুটলি ছিল, আর আজ তার সাথে তার ছেলে, বৌমা আর নাতি ছিল। গাড়ি চুপচাপ চলছিল, কোনো সাইরেন নেই, কোনো হর্নের শব্দ নেই। সাগর জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু সে রাস্তা দেখছিল না, সে দেখছিল তার ফেলে আসা অতীতের টুকরোগুলো। মায়া চুপচাপ বসেছিল, তার চোখ আধ ভোজা ছিল, যেন সে সব কিছু দেখে ফেলেছে এবং আর কোনো অভিযোগ নেই। বৌমা মাঝে মাঝে তার হাত নিজের হাতে জড়িয়ে নিচ্ছিল, যেন আশ্বাস দিচ্ছে যে সে আর একা নয়। নাতি তার কোলে বসে খেলছিল, সেই নাতি যার জন্য সে খেলনা নিয়ে গিয়েছিল এবং যাকে প্রথমবার মন্দিরের বাইরে কোলে তুলে নিয়েছিল। যখন গাড়ি কালেক্টর বাংলোর সামনে থামল, মায়া ধীরে ধীরে চোখ খুলল। সেই বড় গেট, সেই দারোয়ান, সেই দেওয়াল, কিন্তু আজ সব কিছু অন্যরকম লাগছিল। দারোয়ান গাড়ি দেখামাত্রই তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। সাগর নামল এবং মায়ার দিকে হাত বাড়িয়ে দিল। মায়া এক পলক থেনে তার হাত ধরল। সেই স্পর্শে কোনো অধিকার বোধ ছিল না, কোনো ভয় ছিল না, ছিল অগাধ বিশ্বাস। বাংলোর ভেতরে পা রাখতেই মায়া একটু থমকে দাঁড়াল। মার্বেল পাথরের মেঝে, বিশাল বিশাল ঘর, ঝকঝকে আসবাবপত্র। সে নিজের শাড়ির আঁচলটা একটু সামলে নিল, যেন তার দারিদ্র্য এখানে ময়লা হয়ে না যায়। সাগর সেটা লক্ষ্য করল এবং তার বুক আবার ভরে এলো। সে মায়ের হাত আরও শক্ত করে ধরল, যেন বলতে চায়, এখন থেকে এটাই তোমার জায়গা। বাড়ির কর্মীরা প্রথমবার মায়াকে খুব কাছ থেকে দেখছিল। সেই বৃদ্ধা, যাকে কাল পর্যন্ত গেটের বাইরে বসিয়ে রাখা হয়েছিল, আজ সে ঘরের ভেতরে। কেউ তাকে চিনতে পারছিল না যে কিভাবে কথা বলবে। বৌমা সবার সামনে পরিষ্কার গলায় বলল, ইনি আমার শাশুড়ি মা, কালেক্টর সাহেবের মা। ওই একটি বাক্যে বছরের সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মায়াকে একটি বড় ঘরে বসানো হলো, চা এলো, জলখাবার এলো, কিন্তু মায়া কিছু খেল না। সে শুধু এদিক ওদিক দেখতে লাগল, দেওয়ালে টাঙানো ছবি, মেডেল, সার্টিফিকেট। সে এক ছবির দিকে আঙুল তুলে ধীর গলায় জিজ্ঞেস করল, বাবা, এটা তুই না? সাগর মাথা নাড়াল। মায়া হাসল, সেই একই হাসি যা সে প্রথমবার দিয়েছিল যখন স্কুলের মাস্টারমশাই বলেছিলেন, আপনার ছেলে অনেক বড় মানুষ হবে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল যে বাংলোতে কালেক্টর সাহেবের মা এসেছেন। কর্মচারীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। যারা কাল পর্যন্ত মাকে চিনতে অস্বীকার করা ছেলেকে দেখছিল, আজ তারা মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে লাগল। মায়া সব দেখছিল, কিন্তু কিছু বলছিল না। তার মুখে কোনো জয়ের উল্লাস ছিল না। সে জানত সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান গ্রহণ করার যোগ্য হতে হয়। দুপুরে সাগর অফিসে গেল। প্রথমবার সে খুব ভারী কদমে গেল। চেয়ারে বসল ঠিকই, কিন্তু আজ তাকে ওই চেয়ারটি খুব ছোট মনে হচ্ছিল। ফাইল এলো, সিদ্ধান্ত হলো, কিন্তু তার মন বারবার বাড়ির দিকে ছুটে যাচ্ছিল। তার ভয় হচ্ছিল মায়ের এখানে অচেনা না লাগে। সে দ্রুত কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরল।
বাড়ি ফিরে দেখল মায়া উঠোনে বসে আছে, পাশে তার বৌমা আর নাতি। সে নাতিকে সেই সব গল্পই শোনাচ্ছিল যা কখনো সাগরকে শোনাত। এক ছিল রাজা, যে তার মায়ের কথা শুনত। সাগর দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এই জল আজ লজ্জার ছিল না, ছিল প্রশান্তির। সন্ধ্যায় কিছু অফিসার দেখা করতে এলেন। কেউ জানত না যে মা বাংলোতে আছে। তারা মায়াকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলেন। সাগর নিজেই এগিয়ে এসে বলল, ইনি আমার মা। এই কথাটি বলার সময় তার গলা কাঁপল না। মায়া সবাইকে আশীর্বাদ দিল। কেউ প্রথমবার কালেক্টর সাহেবকে একজন প্রকৃত মানুষের মতো দেখল। রাতে মায়া ছাদে গেল, শহরের আলোকসজ্জা দেখতে লাগল। তার গ্রামের অন্ধকার মনে পড়ল, কিন্তু সেই অন্ধকার ডরালো ছিল না। সে জানত জায়গা বদলাতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু মায়ের মন একই থাকে। সাগরও ছাদে এলো, মায়ের পাশে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। তারপর মায়া বলল, বাবা, বড় মানুষ হওয়া খারাপ নয়। খারাপ তখন হয় যখন বড় হওয়ার পর আমরা ছোট মানুষদের ভুলে যাই। সাগর মাথা নিচু করে নিল। মা, এমনটা আর কোনোদিন হবে না। মায়া তার মাথায় হাত রাখল। তোর ওপর আমার কোনো অভিযোগ নেই বাবা, শুধু ভয় ছিল যে তুই নিজেই যেন নিজের ওপর অভিযোগ না করিস। বন্ধুরা, সেদিন রাতে কালেক্টর বাংলোতে কোনো সরকারি আলোচনা ছিল না, কোনো ফাইল ছিল না। ছিল শুধু এক মা এবং তার সন্তান, যে অনেক দিন পর আবার সন্তান হতে পেরেছিল। লোকে বলে মানুষ যতই বড় হোক না কেন, মা পাশে থাকলে সে আবার সেই ছোট্টটিই হয়ে যায়। কালেক্টর সাহেবের বাংলোতেও আজ তেমনটাই হচ্ছিল। যে ঘরে এতকাল শুধু ফাইলের শব্দ শোনা যেত, আদেশের ভাষা বলা হতো, সেই ঘরে আজ মায়ের নরম কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। ভোরবেলা উঠে মায়া সবার আগে উঠোন ঝাড়ু দিত। তারপর তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত, আমার ছেলেকে সঠিক পথে রেখো। সাগর সব চুপচাপ দেখত। তার মনে পড়ত গ্রামে রোজ এমনটাই হতো। তফাৎ শুধু এতটুকুই যে তখন ঘর ছিল কাঁচা আর আজ পাকা। কিন্তু মা সেই একই ছিল। তার অভ্যাস বদলায়নি, তার মমতা বদলায়নি। বদলে গিয়েছিল শুধু ছেলেটি, যে এখন বুঝতে পেরেছিল আসল সম্পদ কোনো পদ নয়, আসল সম্পদ হল মায়ের দোয়া। ধীরে ধীরে বাংলোর পরিবেশ বদলে গেল। স্টাফ যারা আগে মায়াকে দেখে অস্বস্তি বোধ করত, তারা এখন তাকে মাজি বলে ডাকতে শুরু করল। কেউ তার জন্য চেয়ার এগিয়ে দিত, কেউ চা জিজ্ঞেস করত। মায়া সবার মাথায় হাত রেখে বলত, ভালো থেকো বাবা। তার কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। সে কারো নিজের মা না হয়েও সবার মধ্যে নিজের মা হয়ে উঠেছিল। একদিন সাগর অফিস থেকে ফিরে খুব ক্লান্ত ছিল। কোনো এক বড় মামলার চাপ ছিল। সে ফাইলগুলো টেবিলের উপর রেখে চুপচাপ বসে পড়ল। মায়া সেটা দেখে কোনো কথা না বলে রান্নাঘরে গেল এবং সেই সাদামাটা খাবার তৈরি করল যা সে গ্রামে করত, ডাল, রুটি আর সামান্য ভাত। সাগর প্রথম গ্রাসটি মুখে নিতেই তার চোখ ভিজে এলো। তার মনে হল সে বহু বছর পর একটু মনের শান্তি খেল। সেই রাতে সাগর মায়ের পাশে বসে রইল। অনেকক্ষণ পর সে বলল, মা, সেদিন তুমি যদি আমাকে মাফ না করতে তবে আমি বেঁচে থেকেও মরে থাকতাম। মায়া মৃদু হেসে বলল, বাবা, মা কখনো তার সন্তানকে মাফ করে না, মা শুধু ভুলে যায়। এ কথা শুনে সাগর কান্নায় ভেঙে পড়ল। সে প্রথমবার কোনো কালেক্টরের মতো নয়, বরং একজন অবুঝ ছেলের মতো কাঁদছিল। কিছুদিন পর বাংলোতে এক ছোট অনুষ্ঠানের আয়োজন করা হলো। কেউ ভাবেনি কালেক্টর সাহেব এমন কিছু করবেন। তিনি তার অফিসের কর্মী এবং কিছু গ্রামবাসীকে দাওয়াত দিলেন। কোনো মঞ্চ ছিল না, মাইক ছিল না। সাগর সবার সামনে দাঁড়িয়ে তার মায়ের হাত ধরে বলল, আজ আমি যে অবস্থানে আছি তা শুধুমাত্র এই মানুষটির জন্য। যদি ইনি অন্যের বাড়িতে কাজ না করতেন তবে আজ আপনারা আমাকে ডিএম বলে ডাকতেন না। সারা ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মায়া কিছু বলতে চাইছিল, কিন্তু সাগর থামিয়ে দিয়ে বলল, মা, আজ আমাকে বলতে দাও। তার গলা ধরে এলো। আমি একদিন এই মাকেই চিনতে অস্বীকার করেছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যদি আমার স্ত্রী সেই রাতে আমাকে আয়না না দেখাত তবে আজও আমি নিজেকে অফিসার ভাবতাম, মানুষ নয়। কথাগুলো শুনে অনেকের চোখ ভিজে এলো। সাগরের স্ত্রী এগিয়ে এসে মায়ার পা ছুঁল এবং বলল, মা, সেদিন যদি আপনি চুপচাপ ফিরে যেতেন তবে হয়তো আমরা আমাদের ভুলের কথা কোনোদিনই জানতে পারতাম না। মায়া তাকে তুলে বুকে জড়িয়ে নিল। মাগো, ঘর তখনই পূর্ণ হয় যখন বৌমা মেয়ে হয়ে ওঠে। বন্ধুরা, সেই মুহূর্তটি শুধু একটি পরিবারের ছিল না,
তা ছিল পুরো সমাজের জন্য এক আরশি। যেখানে মানুষ ভাবছিল পদমর্যাদাই সব, সেখানে এক মা শিখিয়ে দিলেন যে মা হওয়ার চেয়ে বড় পদ আর কিছু হতে পারে না। সময় বয়ে চলল। মায়া এখন বাংলোতেই থাকতে লাগল, কিন্তু তার মন গ্রামেই পড়ে থাকত। মাঝে মাঝে সে বলত যে বাবা, সেই মাটির সুবাসই আলাদা। সাগর হাসত। সে ঠিক করেছিল যে এখন থেকে প্রতি মাসে সে গ্রামে যাবে, মায়ের পুরনো ঘরটি ঠিক করাবে এবং সেখানে একটি ছোট স্কুল বানাবে, যাতে আর কোনো মাকে দিনমজুরি করে ছেলেকে অফিসার বানাতে না হয়, বরং সমাজই তাকে সাহায্য করে। একদিন মায়া সাগরকে বলল, বাবা, যদি কখনো তোর মনে হয় যে তুই অনেক বড় হয়ে গেছিস, তখন আয়নায় নিজেকে দেখিস না, আমাকে দেখিস। সাগর মায়ের হাত চেপে ধরল। মা, এমন দিন আর কোনো দিন আসবে না। বন্ধুরা, কাহিনী এখানে শেষ হলেও প্রশ্ন এখান থেকেই শুরু হয়। যদি আপনার মা আজও কোনো কোণে চুপচাপ আপনার জন্য দোয়া করে থাকে, তবে একবার গিয়ে তার পাশে বসুন। কারণ পৃথিবী আপনাকে অনেক বড় অফিসার বা বিত্তবান বানিয়ে দেবে, কিন্তু মাই সেই জন যিনি আপনাকে একজন মানুষ হিসেবে টিকিয়ে রাখেন। আপনারা কি বলতে চান সেই মায়ের সম্পর্কে, যিনি হাড় ভাঙা খাটুনি করে ছেলেকে ডিএম বানালেন? আর সেই ছেলের সম্পর্কেই বা কি বলবেন, যে এক মুহূর্তের জন্য নিজের জন্মদাত্রীকে ভুলে গিয়েছিল? আর সেই স্ত্রীর সম্পর্কেই বা কি বলবেন, যে সঠিক সময়ে স্বামীকে তার প্রকৃত রূপটি দেখিয়েছিল? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে যায়, তবে এটি শুধু একটি গল্প নয়, একে একটি শিক্ষা হিসেবে নিজের সাথে রাখুন। দেখা হবে পরবর্তী গল্পের সাথে।